আমন্ত্রণ আরআইসিএল স্টিল জনতন্ত্র গণতন্ত্রে আপনাদের সঙ্গে আছি শেখ জায়েদ। সারা দেশে একটি রাজনৈতিক অরাজক অবস্থা বিরাজ করছে। যেমন ঢাকা শহরে আজকে গোটা শহরই অচল ছিল একরকম। জগন্নাথ বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের 3 দফার আন্দোলন, ঢাকা বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থী ও ছাত্রদল নেতা সাম্য হত্যার প্রতিবাদে ঢাকা বিশ্ববিদ্যালয়ে অচল ছিল। আর ইশরাককে কেন মেয়র পদে শপথ পড়ানো হচ্ছে না, এই ইস্যুতে নগর ভবন তালাবদ্ধ ছিল। এই হচ্ছে রাজধানীর পরিস্থিতি। এছাড়া সীমান্তে আজকেও পুশিনের ঘটনা ঘটেছে, গতকালও ঘটেছে, টানা এই ধরনের ঘটনা ঘটে যাচ্ছে। এই সব ঘটনা অঘটন এগুলোর ভেতরে এই যে সংস্কার কাজ, সামনে নির্বাচন, এই চিন্তাগুলো কি আমাদের দৃশ্যপট থেকে হারিয়ে যাচ্ছে কিনা, সব মিলিয়ে বাংলাদেশের এই যে রাজনৈতিক অস্থিরতা, এটি নিয়ে কথা বলতে চাই। দুজন অতিথিকে আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য আমন্ত্রণ জানিয়েছি। তারা স্টুডিওতে আছেন, পরিচয় করে দিচ্ছি। নতুন করে পরিচয় করার কিছু নয়, তাদেরকে সবাই আপনারা চিনেন। তারপর বলছি, আমার ঠিক ডানে আছেন অ্যাডভোকেট আহমেদ আজম খান, ভাইস চেয়ারম্যান বিএনপি। তারপরে আছেন মাহমুদুর রহমান মান্না, সভাপতি নাগরিক ঐক্য। দুজনকে স্বাগত জানাচ্ছি। আরও একজন আমাদের সঙ্গে যুক্ত হবেন স্টুডিওতে, নাজমুল হক প্রধান, সাধারণ সম্পাদক বাংলাদেশ জাসদ। তিনি পথে রয়েছেন। যেই প্রসঙ্গটির অবতারণা করেছি, শুরু করতে চাই মাহমুদুর রহমান মান্না ভাই আপনাকে দিয়ে। 3টি বিষয় ঢাকায় ছিল, প্রচণ্ড যানজট ছিল, মানুষের ভোগান্তি তো আছেই। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ঢাকা বিশ্ববিদ্যালয় আন্দোলনের সূতিকাগার অনেক কিছু আমরা বলি। ঢাকা বিশ্ববিদ্যালয় এখন অস্থির অবস্থা চলছে, সর্বশেষ ছাত্রদল নেতা হত্যাকাণ্ডকে কেন্দ্র করে। সব মিলিয়ে কিছু হারিয়ে যাচ্ছে কিনা এই রাজনৈতিক অস্থিরতার ভিড়ে? প্রশ্নটা যেরকম করে করেছে ফিলোসফিক্যাল হয়ে গেছে, সেই জন্য খুব হাই ভ্যালুড কোয়েশ্চেন হয়ে গেছে। মানে ধরেন হারিয়ে যাচ্ছে কি না কিছু যদি বলেন, তাহলে আমাদের কিছু একটা ছিল যে এখন খুঁজে পাচ্ছি না, এরকম তো হবে। কি জিনিস আমাদের ছিল যেটা খুঁজে পাচ্ছি না এই 3 দিনের মধ্যে? সংস্কার চিন্তা, নির্বাচন চিন্তা, সবার কথাই ছিল যে নির্বাচনের দিকে যাচ্ছে দেশ। এই মুহূর্তে আবার এই ধরনের অস্থিরতা সেই দিকে যাওয়াটাকে বাধাগ্রস্ত করবে কিনা, ওইটা আর একটা প্রশ্ন। জি, ধরেন সংস্কার চিন্তা তো আমাদের আগে ছিল না। সংস্কার চিন্তা যখন ফ্যাসিবাদ বিরোধী আন্দোলন ধীরে ধীরে রাজনৈতিক দল এবং অন্যান্যদের মাঝে গড়ে উঠতে শুরু করে, তখন শেপ পেতে থাকে কি চাই আমরা, সংস্কার মানে কি জিনিস। তারপরে বিভিন্ন রাজনৈতিক দল বিলে বিলে কর্মসূচি তৈরি করে 31 দফা তৈরি হয় এবং এটা স্লোগানটাই পপুলার হয়ে যায় যে আমরা শুধু সরকার করতে চাই না, আমরা সিস্টেমটা বদল করতে চাই। এইটা একটা পপুলার স্লোগান হয়ে গেল, এটা একটা পপুলার স্লোগান হয়ে গেল এবং রাজনৈতিক দল তার সাথে সাথে আরও যারা আন্দোলনে ধীরে ধীরে অংশীরা, সেটার মধ্যে সিভিল সোসাইটির লোক আছে, ছাত্রদের কথা বলতে পারি, পেশাজীবী আছে, তারাও এই সংস্কারের কর্মসূচি নিজেদের অঙ্গনেও তৈরি করলেন কিছু কিছু এবং এটা পাবলিসিটি করতে লাগলেন। ফলে সংস্কার কর্মসূচি কিন্তু একটা ব্যাপকভাবে পপুলার এবং গ্রহণযোগ্য বা গৃহীত একটা বিষয় হয়ে দাঁড়িয়েছে। আমি মনে করি না যে এই যে কটা ঘটনার কথা বলেছেন, অস্থিরতার কথা বলেছেন, এগুলোর কারণে সংস্কার কর্মসূচির প্রতি কোনো নেতিবাচক দৃষ্টিভঙ্গি তৈরি হয়েছে যার থেকে সংস্কারটা হারিয়ে যেতে পারে, এরকম হয়নি। ওই প্রশ্নের জবাব আমার কাছে ছিল, বাট আমি সবাই যদি পাই তখন দেব। আমি বলতে চাইছি সংস্কারের ব্যাপারটার সমস্যা হচ্ছে কি, যে এরকম করে ঘোষিত সংস্কার কর্মসূচি তো আমরা কখনো করিনি। খেয়াল করবেন, সংস্কার কর্মসূচি কিন্তু একটা ন্যাচারাল ফেনোমেনা, মানে সোসাইটির মধ্যে, হ্যাঁ না, সোসাইটির মধ্যে প্রাকৃতিক নিয়মেই সংস্কার হচ্ছে। একটা নদী যে চলতে চলতে সে তার গতি বদলাচ্ছে, নদী তার সহজাত নিয়মে সমুদ্রে পড়ছে, এগুলো কতগুলো জিনিস আস্তে আস্তে সেট হয়ে গেছে। এবং এরকম করেই ধরে একটা ভূমিকম্প হচ্ছে, একটা নতুন মহাদেশ হচ্ছে, একটা বিরাট খরা হচ্ছে, কোনো সমুদ্র পাওয়া যাচ্ছে না, এরকম বিরাট পরিবর্তন হচ্ছে। কিন্তু আমরা যে সংস্কারের কথা বলছি, সেখানে মানুষ তার নিজের ভূমিকা রাখবার চেষ্টা করছে, তার প্রয়োজন মতো, তার পছন্দ মতো একটা সংস্কার তৈরি করছে বা সংস্কার করবার চেষ্টা করছে। সেইটা সম্পর্কে মানুষের পরিপূর্ণ ধারণা আছে এরকম তো না। আমি সাধারণভাবে সব মানুষের এই সীমাবদ্ধতা স্বীকার করে বলবো
যে বিশেষ করে জুলাই আগস্টের অভ্যুত্থানের পরে সরকার যখন বদলে গেল, আসলো সেখানে একটা অন্তর্বর্তী সরকার, আপনি মানেন বা না মানেন, সেই অন্তর্বর্তী সরকার অন্তর্বর্তী সব সময়ের জন্যে দেশের চালক। দেশে যা যা ঘটবে সেগুলো তারাই পরিচালনা করবে। তা আপনি তার কাছে নির্বাচন চাইছেন, তো নির্বাচনটা করবেন যে আগের কায়দায় করবেন না, তাহলে সংস্কার করে নির্বাচন করবেন। সেই সংস্কার করবার কাণ্ডারিয়ে সে হলো, ক্যাপ্টেনও সে হলো। তার সঙ্গে বাকি রাজনৈতিক দলগুলো মিলছে কিনা সেটা টেস্ট করবারও সুযোগ পাওয়া গেল না, বা তারা এটাকে পরীক্ষা করবারই চেষ্টা করলেন না। এবং রাজনৈতিক দলগুলো যে সবার মধ্যে একই রকম চিন্তা আছে তা এটা তো একটু পার্থক্য থাকতেই পারে। ফলশ্রুতি হলো যে সংস্কারের কথা বলে যারা ক্ষমতায় এসেছেন না, মানে যারা ক্ষমতায় এসেছেন তারা যে সংস্কারের কথা বলছেন, সেই সংস্কারের একরকম ব্যাখ্যা তারা দাঁড় করালেন এবং এর পক্ষে তারা একটা লিটারেচার তৈরি করলেন, তারা প্রস্তাবনা দিলেন। 166টা প্রস্তাব হলো, সেটা মানুষের কাছে দেওয়া হলো, রাজনৈতিক দলগুলোর কাছে দেওয়া হলো মতামত চাইবার জন্যে। সব তো মিলে 15টা কমিশন হয়েছে। অন্যান্য কমিশনের রিপোর্ট তো আমরা ভালো করে জানি না, পড়েও দেখিনি। যেমন মনে করেন হেলথের উপরে যে একটা প্রপোজাল আসছে, আমি মনে করি খুবই সুন্দর। আমার পার্টি যে একটা কল্যাণ রাষ্ট্র করতে চাই, হেলথ সিস্টেম বদলাতে চাই, আমি মনে করি আমি যেরকম বদলাতে চাই, আমার দল যেরকম চাই, প্রায় কাছাকাছি এরকম একটা প্রস্তাব হয়েছে। আই এম সো হ্যাপি। কিন্তু এটা কোনো আলোচনার মধ্যে নাই। এডুকেশন নিয়ে আবার কিছুই আসে নাই। যেগুলো আসছে সেইগুলো বেশ ডিফিকাল্ট, বিকজ এটা মূলত গভর্নেন্স সংক্রান্ত, শাসন ব্যবস্থা সংক্রান্ত। আপনি নির্বাচন সংক্রান্ত, সরকার বদলে দেবার মানে এবং তার মধ্যে কোয়ালিটেটিভ চেঞ্জের কথা বলা আছে। আমি মনে করি এটা একটা প্যান্ডোরার বাক্স খোলা হয়ে গেছে। এত রকম প্রশ্ন, এমনিতে আমাদের বিভাজিত সমাজ, যত রকম তার মত আছে, মত পার্থক্য আছে, সেই মত পার্থক্য সব বেরিয়ে এসছে। এগুলো একসাথে জড়ো করবেন কেমনে? শেষ পর্যন্ত যাকে আপনি ঐক্যবদ্ধ কমিশনের ভাইস চেয়ারম্যান বানিয়েছেন, ডক্টর ইউনূস বানালেন, উনি নিজেই বলছেন আপনাদের রাজনৈতিক দলগুলোর মধ্যে তো দেখছি অনেক পার্থক্য। তো এখন দেখবেন কেন? এ তো 10 বছর আগেও ছিল, 20 বছর আগেও ছিল, যেদিন আলোচনা শুরু করেছে সেদিনও ছিল। তারপরে উনি আবার বলেছেন, হি ইজ ভেরি ইন্টেলিজেন্ট, তার লেখাটাও খুব সুন্দর ছিল, উনি সামগ্রিকভাবে এগুলো ব্যাপারে বোঝানো। উনি বলেছেন আপনাদের দলগুলোর মধ্যে মৌলিক পার্থক্য আছে। দেখেন, দিস ইজ এ ভেরি, আমি বলবো যে অনেক উচ্চ মানের বা উচ্চ প্রশ্ন সম্পন্ন একটা প্রশ্ন। মৌলিক বিষয়, আপনি মৌলিকভাবে একটা জিনিস মনে করেন, আমি মৌলিকভাবে ভিন্ন জিনিস মনে করি। আমাদের ঐক্যবদ্ধ হতে পারে। আপনি মনে করেন সূর্য পৃথিবীর চতুর্দিকে ঘোরে, আমি মনে করি পৃথিবী সূর্যের চতুর্দিকে ঘোরে। খেয়াল করেন কোপারনিকাস, গ্যালিলিও, এরা যখন এগুলো বললেন, ওদের তো জীবন দিতে হয়েছে তার জন্যে। তো এইখানে ঠিক ওই রকম না হলেও কেউ কেউ বলছেন কোনো বহুত্ববাদ হতে পারবে না, কোনো ইসলামী মূল্যবোধের উপরে হাত দিতে পারবেন না, গণতান্ত্রিক মূল্যবোধ সম্পর্কে বলছেন না, নারীর স্বাধীনতার ব্যাপার নিয়ে বিরাট বিতর্ক তৈরি হয়েছে। এগুলোর মধ্যে মৌলিকত্ব আছে, যেটা নিয়ে আপনি শেষ পর্যন্ত নিষ্পত্তি করবেন কেমনে তার কোনো দিক নির্দেশনা নাই। এটা যদি ইন্টারাকশন থাকতো, ডিসকোর্স থাকতো, দলগুলোর মধ্যে কথা হতে থাকতো, তাহলে খেয়াল করেন বিএনপি আর আওয়ামী লীগ মিলে একসাথে, বিএনপি ছিল প্রেসিডেন্সিয়াল পদ্ধতি সরকার, আওয়ামী লীগ ছিল পার্লামেন্টারি পদ্ধতি, দুজন মিলে পার্লামেন্টারি পদ্ধতিতে আসছে না, সেটা একটা মৌলিক পরিবর্তনের মতোই ছিল। এইখানেও তারা অনেক কিছু সম্ভব ছিল হয়তো, কিন্তু এই চর্চাটাই করা হয়নি, ফলে এটা একটা বিরাট প্রশ্নের মধ্যে ঝুলে আছে। ধন্যবাদ আপনাকে অ্যাডভোকেট আহমদ আজম খান। আপনার কাছে আসতে চাই, তার আগে স্বাগত জানাতে চাই নাজমুল হক প্রধান, আপনি যুক্ত হয়েছেন আমাদের সঙ্গে। অ্যাডভোকেট আহমেদ আজম খান, যে প্রসঙ্গে বলছিলাম কি রাজনৈতিক যে অস্থিরতাটা চলছে, এই মুহূর্তের এই অস্থিরতাটাকে আপনি কিভাবে মূল্যায়ন করবেন, কিভাবে ব্যাখ্যা করবেন রাজনৈতিক পরিস্থিতি? ধন্যবাদ আপনাকে। এতক্ষণই মান্না ভাই খুব চমৎকার বক্তব্য শুনছিলাম, আর আমার মনের ভেতরে এই চিন্তাটা ঘুরপাক খাচ্ছিল যে আমাদের কোন দিকে যাচ্ছে রাষ্ট্রটা, আমরা কোন দিকে নিয়ে যাচ্ছি। একদিকে আমরা সংস্কারের কথা বলছি, সেই সংস্কারে মোটামুটি একটা জাতীয় ঐক্য তৈরি হচ্ছে, কারণ সংস্কারের যতগুলি রাজনৈতিক দল সংস্কার মানে ঐক্যমত্য কমিশনের সাথে বসেছে, প্রায় সকল রাজনৈতিক দল
100 ভাগের প্রায় 80 ভাগ দাবিগুলোর সাথে একমত পোষণ করে। 100 ভাগ তো আর হবে না, গণতান্ত্রিক দেশে তো ভিন্ন মত থাকবেই, কিন্তু এই যে 80 ভাগই একমত হওয়াটা, এটা কিন্তু অনেক বড় একটা অগ্রগতি মনে করি আমি। একদিকে এই সংস্কার কর্মসূচিগুলো নিয়ে আমরা কাজ করছি, আরেকদিকে আমরা যে অরাজক অবস্থা দেখছি, আপনি যেটা প্রথম লাইনেই বলছেন যে ঢাকা শহরে আবার ওই আওয়ামী লীগের ফ্যাসিবাদের সময় যে কিশোর গ্যাং ছিল, সেই কিশোর গ্যাং যেভাবে এখন আবার বিস্ফোরণ উন্মুখ হয়ে উঠছে, 7 জনকে কুপিয়েছে গত রাত্রে 7 জনকে কুপিয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের মেধাবী ছাত্রদল নেতা সাম্যকে মেরে ফেলেছে। এভাবে আজকে দেখা যাচ্ছে নতুন করে একটা অরাজক অবস্থা, আইন শৃঙ্খলা বাহিনী সেখানে কিছু করতে পারছে না। ঢাকা শহর জুড়ে আবার দেখেন যে 3টা দাবির উপরে যে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছেলেরা, এই যে 3টা দাবি, এই দাবিগুলো কিন্তু খুব মানার মতো, একবারে খুব সামান্য দাবি, এ নিয়ে যে অরাজক একটা অবস্থা, এটাকে মোকাবেলা করতে ছাত্ররা এসেছে, এটাকে মোকাবেলা করতে সরকার হিমশিম খাচ্ছে, যেটা একটা রাজনৈতিক সরকার হলে হয়তো তাৎক্ষণিক মোকাবেলা করা যেত। এই সরকার কেন এই গাফিলতিটা করছে আমি বুঝতে পারি না। আর একদিকে দেখুন যে নতুন করে ওই আওয়ামী লীগ যেরকম IMF এর কাছ থেকে তাদের সকল শর্ত মেনে ঋণ নিয়ে দেশটাকে ঋণ ভারে জর্জরিত করে ফেলছিল, এই সরকারও আবার আমরা দেখলাম যে IMF এর শর্ত মেনে নিয়ে আবার এই সরকারও সেই IMF এর ঋণ নিল, এবং ঋণ নেওয়ার পরে গতকালকে থেকেই 3 টাকা করে ডলারের দাম বেড়ে গেল। তো সব কিছু মিলিয়ে আমার কাছে মনে হয়েছে যে আমরা কোথায় যাচ্ছি, দেশটা কোথায় যাচ্ছে। আর একদিকে আমরা সকলে মনে করছি যে একটা অন্তর্বর্তীকালীন সরকার অন্তর্বর্তীকালীন সময়ের জন্য ক্ষমতায় থাকবে। কেন? যে আমরা যে ফ্যাসিবাদকে, মাফিয়াবাদকে বিদায় করে সকল রাজনৈতিক দল এবং দেশের জনগণ সমর্থিত একটি সরকার বসছে, সেই সরকারকে আমরা সকলে অভিনন্দন জানিয়েছি, এবং এই সরকারের উদ্দেশ্যই হলো যে একটা মৌলিক সংস্কার শুরু করে, সকল সংস্কার নয়, অন্তত সংস্কারের প্রস্তাবনাগুলো চার্টার করে একটি নির্বাচিত সরকারের কাছে ক্ষমতা হস্তান্তরের প্রক্রিয়া শুরু করবে। আমরা গণতন্ত্রে ফিরব, অবাধ এবং নিরপেক্ষ নির্বাচনের জন্য আমরা একটা সংস্কার করে একটা পদ্ধতি চালু করব, এবং গণতন্ত্রে ফিরে আমরা ওই যে চার্টার করে রেখে যাবে সেই চার্টার অনুযায়ী আমরা একটার পর একটা পার্লামেন্টে সংস্কারের কর্মসূচিগুলো চালিয়ে যাব। তাহলে আমাদের যে ধারাবাহিকভাবে আমরা গণতন্ত্রে ফেরার যে চর্চাটা, সেই চর্চাটায় ফিরব। কিন্তু আমি সেরকম টার্গেটে সরকার এগুচ্ছে এরকম আমি দেখতে পাচ্ছি না, যে কারণেই আমার কাছে মনে হচ্ছে যে মান্না ভাই যেভাবে চমৎকার করে ব্যাখ্যাগুলো দিলেন, আমার কাছে মনে হচ্ছে আমরা তাহলে কোন দিকে যাচ্ছি, দেশ তাহলে কোন দিকে যাচ্ছে, দেশের অর্থনীতি কোন দিকে যাচ্ছে, দেশের রাজনীতি কোন দিকে যাচ্ছে, দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি কোন দিকে যাচ্ছে, তাহলে আমাদের সেই সঠিক টার্গেটে আমরা যাচ্ছি কিনা। আমি কিন্তু আজকে সারা ঢাকা শহর ঘুরেছি। কেন ঘুরেছি? আমি যাব এক জায়গায়, সেখানে যেতে গিয়ে পথে বাধা পড়তে 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 সারা ঢাকা শহর ঘুরেও আমি ওই জায়গাটায় যেতে পারলাম না, এবং তখনই আমার ভেতরে অনেক বড় করে প্রশ্ন এলো। তখনই আপনার এই চ্যানেলের যখন প্রডিউসার আমাকে ফোন করলেন, আজম ভাই আসবেন কিনা, আমি তাৎক্ষণিক রাজি হলাম যে আমার তো কিছু কথা বলা দরকার, যে আমরা আসলে কোথায় যাচ্ছি, সরকার কি করছে। একটা অন্তর্বর্তীকালীন সরকার গণতন্ত্রে দেশটাকে ফিরিয়ে এনে তারা ফুলেল শুভেচ্ছায় বিদায় নেবে, এটাই কিন্তু আমাদের চাওয়া। কারণ এই সরকার কিন্তু অন্যান্য অন্তর্বর্তীকালীন সরকারের মতো সরকার নয়, একটা
অভ্যুত্থানের পরের যে সকলের সমর্থিত সরকার, তো সেই সরকার গণতন্ত্রকে দেশটাকে ফিরিয়ে নিয়ে তারা যেভাবে ফুলেল শুভেচ্ছায় বিদায় নেবেন, দেশটা তো সেদিকে যাচ্ছে না। কেমন একটা অনিশ্চয়তার দিকে, কেমন একটা অরাজকতার দিকে, কেমন একটা ধোঁয়াশার দিকে দেশটা যাচ্ছে। সকল কিছু এগুলো দেখে না আমি আজকে খুব হতাশা বোধ করেছি এবং তাৎক্ষণিকভাবে রাজি হয়েছি যে আমি আসব, কথাগুলো আমাকে বলতেই হবে, কারণ এই অন্তর্বর্তীকালীন সরকারের কাছে আমাদের এবং পুরো জাতির যে প্রত্যাশা, সেই প্রত্যাশা সরকার কিন্তু পূরণ করতে বাধ্য। আর নইলে কিন্তু সরকার যেভাবে এসছিল, আমরা তো জানি যে রাজনীতিতে সরকার ব্যবস্থায় ফুলের মালা এবং জুতোর মালা পাশাপাশি থাকে, ক্ষমতা এবং জেলখানা পাশাপাশি থাকে। আমরা সেই কালচারে আর ফেরত যেতে চাই না। আমরা নতুন কালচারে ফেরত যেতে চাই, গণতান্ত্রিক কালচারে, পার্লামেন্টের কালচারে, জাতীয় ঐক্যের কালচারে। আমরা এই একটা সুস্থ রাজনৈতিক চর্চায় ফিরে যেতে চাই। সেই চর্চার দিকে না গিয়ে আবার একটা অরাজক অবস্থায় মানুষ হতাশায় ডুবে যাক, সেটা আমরা চাই না। অনেক ধন্যবাদ আপনাকে। আবারও আসবো আপনার কাছে। নাজমুল হক প্রধান ভাই, আপনি যুক্ত হয়েছেন, আপনার কাছে জানতে চাই এই যে পরিস্থিতির মধ্যে পঞ্চমবারের মতো ঢাকা মেট্রোপলিটন পুলিশ তারা এবার 9টি স্থানে হচ্ছে সভা সমাবেশ মিছিল এগুলোর নিষেধাজ্ঞা দিয়েছেন। তারা এর আগেও তারা দিয়েছেন, এগুলো কেউ মানেননি। এটি হচ্ছে আজকে ঢাকার পরিস্থিতির পরের কথা। আর অ্যাডভোকেট আহমেদ আজম খান বলছিলেন যে কর্ণফুলী চট্টগ্রাম বন্দর, যেটি বন্দর পরিচালনা বিদেশিদের হাতে দেওয়ার একটা চিন্তা করা হচ্ছে, আবার সেদিকে করিডোর নিয়েও কথাবার্তা হচ্ছে। তো এই যে বিষয়গুলো, এইগুলো তো অন্তর্বর্তী সরকারের আসলে করা দরকার আছে কিনা, যে আহমেদ আজম ভাই বলছিলেন, আমি ওনার কথাতে যুক্ত করতে যাচ্ছিলাম, কিন্তু উনি এর মধ্যে অনেক কিছু বলেছেন, আপনার কাছে জানতে চাই। ধন্যবাদ আপনাকে। ইতিমধ্যে আমি মান্না ভাইয়ের কিছু কথা শুনেছি, আহমেদ আজম খানেরও শুনলাম। আমরা একই সঙ্গে মান্না ভাইয়ের নেতৃত্বে রাজনীতি করেছি, ফলে মান্না ভাই যেটা বলছেন না, সেটা তো আমরা কন্ট্রাডিক্ট করার কিছু নেই। একটা বিষয় খুব পরিষ্কার করে বলা উচিত, এই সরকারটা আসলে মানে এই সরকারের কাজটা কী ছিল। এটা ইন্টারিম গভর্নমেন্ট, একটা অভ্যুত্থানের পরে সরকারটা এসছে। হ্যাঁ, সরকার আসার পর থেকে সরকারের যারা উপদেষ্টা হয়েছেন, মন্ত্রী পদমর্যাদায়, তারা ভিন্ন ভিন্ন কথা বলেছেন। এবং সামরিক বাহিনীর পক্ষ থেকে উনি বলেছেন 18 মাসের মধ্যে একটা ভোট হয়ে যাবে। প্র্যাকটিক্যালি এখানটা সরকারের এই ভোট নিয়ে সরকারের সম্পর্কে জনমনে একটা সংশয় তৈরি হয়েছে, একটা ভোটটা আসলে আদৌ হবে কিনা, হলে কয় বছর পরে হবে। সেই সংসদ থেকে সরকার অনেকগুলি কাজ হাতে নিয়েছেন। যেমন ধরেন, সরকার আপনার বিনিয়োগ সম্মেলন, পরশুদিনের পত্রিকা আমি দেখলাম, বণিক বার্তা নিউজ করেছে যে বিনিয়োগ উড়াচ্ছে গোটা বিশ্বে। দেশে আইন শৃঙ্খলা পরিস্থিতি ঠিক না হয়, এই যে মার্চ ফর গাজা হলো, সেই সময় গাজীপুর এবং নারায়ণগঞ্জে ইন্ডাস্ট্রিতে আগুন দেওয়া হয়েছে, ধ্বংস করা হয়েছে। আইন শৃঙ্খলা পরিস্থিতি ঠিক না হয় আপনার এখানটা যদি, তাহলে এখানটা বিদেশি বিনিয়োগ করতে কে আসবে? ব্যবসায়ীরা তো সব সময় তার পয়সা যখন সে বিনিয়োগ করবে, তাই না, ডলারে করুক আর যেটাই করুক, সে তো দেখবে দেশটার পরিবেশটা কী, পরিস্থিতিটা কী। সরকারের পক্ষ থেকে এই তাহলে একটা বিনিয়োগের জন্য মুভ করলেন, বিরাট সম্মেলন করলেন, কতজন কী এসে তারপরের দিন পত্রিকায় এসছে, আমার ধারণা এটা খুশি। প্রথম বিষয় হচ্ছে যে সরকার আইন শৃঙ্খলা যেটা 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 দরকার, হ্যাঁ, জরুরি, সেই ক্ষেত্রে সরকার নিজেই একটা মবের পরিচয় দিছে। এটা মবক্রেসি বলা যায় এই শাসনটাকে, উচ্ছৃঙ্খল জনতার শাসনের মতো। যেটা আইনে পারেননি সেটা লাঠি দিয়ে পিটাই দিয়ে সেটাকে শেষ করার সরকার চেষ্টা করছে। আমি তো এইভাবে কথা যদি বলি একটু খারাপ শোনাবে, সরকার খুব ভারতের বিরুদ্ধে কথা বলে। ওই যে বুলডোজার কালচারটা, এটা ভারতের ওই যে যোগী আদিত্যনাথ শুরু করছে, যে হাইকোর্ট থেকে তাকে না করছে এইভাবে, একটু বুলডোজার কালচার তো সরকার চালু করে দিল এখানটায়, বুলডোজার কালচার। দ্বিতীয় বিষয় হচ্ছে এখানটা সরকার এই আইন সুরক্ষার ক্ষেত্রে দেখবেন সমস্ত যে একটা মপ, ওই যে যত পুলিশেই দেখ আপনি, এটা হতে পারে যমুনার সামনে স্টেজ হয়ে গেল, কেন হলো স্টেজ যমুনার সামনে? এই যে কদিন আগের ঘটনা, পাবলিকও তো বুঝতেছে, হ্যাঁ এটা ডিমান্ড হইতেই পারে এনসিপির নিষিদ্ধ করো, এই করো, যমুনার সামনে স্টেজ হবে কী জন্য? আমি বলছি অ্যাজ এ হোল সরকার এখানটায় আইন শৃঙ্খলা রক্ষার ক্ষেত্রে ব্যর্থতার পরিচয় দিচ্ছে, ফলে ন্যাচারালি কোনোটা জিনিস আর গুটায় আনতে পারছে না। মূল হচ্ছে যে সরকার যে কাজ করে তার
আইন শৃঙ্খলাটা কীভাবে মেনটেন হবে। আপনি দেখেন অনেকগুলি ইউনিভার্সিটিতে সরকারের পক্ষ থেকেই ভিসি নিয়োগ হয়েছে, শিক্ষার্থী নিয়োগ হয়েছে, এবং তাদের বিরুদ্ধে আন্দোলন শুরু হয়ে গেল এবং শেষে গভর্নমেন্ট মাথা নত করতে বাধ্য হলেন। এই সামগ্রিক বিষয়গুলি মিলে সরকার আসলে কোনো কন্ট্রোল মনে করেন। এটা হচ্ছে মূল কারণটা হচ্ছে এই কারণেই যে সরকার তার প্রায়োরিটি কী কাজ করবে ঠিক করতে পারে না। এটা সব দিকে হাত দিচ্ছে সরকার বিরাট, এবং এটা হচ্ছে এরকমই আর কি। এটা একটা ডেভিড স্টোন, এক সোশ্যাল সায়েন্টিস্ট আছে, তার তত্ত্ব আছে। মান্না ভাই বলেছেন প্যান্ডোরা বক্স তো বলছিলাম। আমি আরেকটা অন্য কথা বলি, যে 5 টনের ট্রাকের মধ্যে যদি 20 টন মাল দেন ওটা এমনিতেই ফেটে যাবে। সরকার এত লোড নিচ্ছে, সেই লোডের কারণে সরকারের পক্ষে আর চলা সম্ভব। আমি ছোট একটা কথা বলি, আপনার ঢাকা এয়ারপোর্ট বা আন্তর্জাতিক এয়ারপোর্ট আমাদের শাহজালাল, ইট নেভার স্লিপস, এটা কখনো ঘুমায় না, 24 ঘন্টা এটা দিন, তাই না? তো সেখানটার দিকে হামিদ সাহেব গেছে, তো সরকার রাগ ডাকে এরকম করবো কি জন্য? যে কেমনে গেল, উপদেষ্টা বলতেছে কথা আমি আসছি দেখতে যে কেমনে ইমিগ্রেশন হয়। কত চমৎকার কথা। আরে বলেন যে হ্যাঁ আমরা ওনাকে যেতে দিচ্ছি, ওনার অসুখ এই কারণে যেতে দিচ্ছি। এই যে সরকারের এই যে কি বলবো আর কি, লুকোচুরি খেলা জনগণের সঙ্গে, ফলে সরকারের আসলে এটাই জনগণের প্রশ্নবোধ হয়ে গেছে। এই লুকোচুরি খেলার কোনো মানে হয় না সরকারের। খামাখা কয়েকটা লোকের সাসপেন্ড করছে চাকরি, সরকারকে জানান দিয়ে গেছে, উনি তো লুকা যায়নি রে ভাই। আর এটা তো কখনো ঘুমায় না, এটা তো সবসময় ওপেন। সেখানটায় আপনি ব্যারিস্টার পার্থের বউ যাবে ফেরাই দিতে পারলেন, তাই না? তাহলে ওনাকে বলেন যে হ্যাঁ আমরা যেতে দিচ্ছি, তাহলে তো জনগণ একটা স্বস্তি পাইত। সরকারের সমস্ত বিষয়ে সরকার এই লুকোচুরি করতেছে। পোর্ট দেওয়ার ক্ষেত্রে বলেন, এই যে বন্ধ আপনার ওই করিডোর দেওয়ার ক্ষেত্রে বলেন, আপনার কে যেন বলে এই যে আপনার পোর্ট হ্যান্ডলিংয়ের জন্য বা এটা ম্যানেজমেন্টের জন্য বা বিদেশি কোম্পানিটা দিবে বলে আরও আধুনিক হবে, এই বলেন। সামগ্রিক বিষয়ে সরকার এখানটা আসলে একটা জনগণের সঙ্গে লুকোচুরি খেলা খেলছে, যেটা এই অন্তর্বর্তী সরকারের কোনো কাজ না। আবার আসবো। হ্যাঁ জি, অনেক ধন্যবাদ জানাই তিনজনকে। দর্শক, একটা বিরতির সময় হয়েছে, বিরতি নিচ্ছি, ফিরছি একটু পর, সাথে থাকুন। বিরতির পর আবারও স্বাগত। দেখছেন RICL স্টিল জনতন্ত্র গণতন্ত্র, সঙ্গে আছি শেখ জায়েদ। কথা বলছিলাম অতিথিদের সঙ্গে বর্তমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে। আবারও আসতে চাই আপনার কাছে অ্যাডভোকেট আহমেদ আজম খান। শুরুতে আমরা যেটি বলছিলাম অস্থির অবস্থা নিয়ে, শেষ করেছিলেন নাজমুল হক প্রধান ভাই যে একটা লুকোচুরি চলছে। আপনার কাছে দুটো প্রসঙ্গ বলার ছিল আপনি যখন কথা বলছেন, একটি হচ্ছে করিডোর, আর একটা হচ্ছে চট্টগ্রাম বন্দর প্রসঙ্গ। দুটির প্রসঙ্গে যদি বলেন। না দেখুন, নাজমুল হক প্রধান লুকোচুরির কথা বলছেন। আমি মনে করি যে এই সরকারের তো লুকোচুরি করবার প্রয়োজন নেই। লুকোচুরিটা করবে কেন? এই সরকার যে কোনো ইস্যুতে জাতীয় গোল টেবিল ডাকতে পারেন, সেখানে রাজনৈতিক দলগুলো আলোচনা করবে, সিদ্ধান্ত হবে, মতামত নেবে। এই সরকারের তো এই লুকোচুরির প্রয়োজন নেই। আর এই সরকারকে মনে করতে হবে যে তিনি এসছেন জনগণের আকাঙ্ক্ষা বাস্তবায়ন করতে। কি সেই জনগণের আকাঙ্ক্ষা? গণতন্ত্রে ফেরা। একটা অবাধ এবং নিরপেক্ষ নির্বাচনের মধ্য দিয়ে গণতন্ত্রে ফিরবে, এবং তার আগে কিছু সংস্কার হবে, এবং তারা আরো ব্যাপক সংস্কারের চার্টার করে যাবে, যেটা পরবর্তী সময়ে তো সেখানে লুকোচুরির কি আছে? এই যে চট্টগ্রাম বন্দরের কথা বললেন, এই যে রাখাইনে মানবিক করিডোরের কথা বললেন, আমরা এর আগে এ নিয়ে কথা বলেছি। সরকার অস্বীকার করেছে, না না আমরা কোনো করিডোর দেইনি, অস্বীকার করেছে না। আচ্ছা, এটাও তো এক ধরনের লুকোচুরি। তাহলে এই লুকোচুরির প্রয়োজনটা কি? কোনো প্রয়োজন নেই তো। আসুন না, একটা জাতীয় গোল টেবিল বৈঠক বসুন না, সকলের মতামত নেন না, যে এই মানবিক করিডোরে এই কারণে দেবার আমরা চিন্তা করছি, আপনাদের মতামত কি, আমরা একটা মতামতের ভিত্তিতে সিদ্ধান্ত নেই। আরে রাষ্ট্রটা তো আমার আপনার, এই সরকারের, সকল গণতান্ত্রিক দলের এবং জনগণের সকলের তো রাষ্ট্র। এখানে তো এটা কোনো ব্যক্তি পরিবার তা তো না যে এখানে লুকোচুরির প্রয়োজন আছে, আমি তো মনে করি না। কাজেই এই রাখাইন করিডোর, এই চট্টগ্রাম বন্দর বলেন, এই যে IMF এর চুক্তি বলেন, IMF এর চুক্তি, এই বিষয়টা নিয়ে চুক্তিটা আওয়ামী লীগের আমলে করা হয়েছিল। ওই সময় 3 কিস্তিতে তারা টাকা দিয়েছিল, 7 কিস্তিতে দেওয়ার কথা, চতুর্থ আর পঞ্চম কিস্তি, মানে এই চুক্তিটা কন্টিনিউ করা হচ্ছে আর কি, কন্টিনিউ করা হচ্ছে। কিন্তু এর আগেই কিন্তু আমরা জেনেছি যে কন্টিনিউ করবার আগে আওয়ামী লীগ যেভাবে IMF এর শর্তগুলো মেনে নিয়েছিল, সেইভাবে উপদেষ্টাও তো একজন বলেছেন, যে IMF এর অর্থ উপদেষ্টাই বলেছেন
আমার যতটুকু মনে পড়ে, আমি দেখেছি পত্রিকায় যে IMF এর দেশ বিরোধী কোনো শর্ত মেনে আমরা কিস্তি নেব না, কিন্তু শেষ পর্যন্ত যে নিলেন, নেয়ার আগে ন্যূনতম একটা জাতীয় ঐক্যের প্রয়োজন, একটা জাতীয় গোল টেবিলের প্রয়োজন, যে আওয়ামী লীগ এইভাবে নিয়েছে, এ নিয়ে বিস্তর সমালোচনা হয়েছে এবং মানুষ মনে করেছে যে এটা মানে দেশের জন্য ক্ষতিকর। আপনারা কি মনে করেন এই মুহূর্তে নেওয়া দরকার? আমরা এরকম চিন্তা করছি, আপনাদের মতামত দরকার। ঠিক তেমনি চট্টগ্রাম বন্দর, রাখাইন বলেন, বা এই যে এখন একটা মানে মব কালচার শুরু হয়ে গেছে, এই যে দেখেন যে কেউ কেউ যখন এই যমুনার সামনে স্টেজ করেন বা কেউ কেউ যখন শাহবাগে করেন তখন কিন্তু সুবিধা পায়, আবার কেউ কেউ করলে তখন পুলিশ তাদেরকে সাটিয়ে বেড়ায়। এটা কেন? সকলের প্রতি তো এক নজরে দেখা উচিত এই সরকারের। আর কতদিন, 54 বছর পার হয়ে গেছে, আর কতদিন আমরা শাহবাগে আন্দোলন করে দাবি মানাবো সরকারকে, বা সরকারি বা শাহবাগে বা আন্দোলনের দাবি মানবে কেন সকলকে সাথে নিয়ে? এখন সংসদ নেই কিন্তু গোলটেবিল তো আছে, সকল রাজনৈতিক দল মিলে তো ওই ঐক্যমত্যে আসতে পারি। কেন এটা করছি না আমার কাছে অবাক লাগে এবং আমি খুব আশ্চর্য। আবার আসবো আপনার কাছে। যেন মাহমুদুর রহমান মান্না, প্যান্ডোরার বক্স যে খুলে বসা হয়েছে, এটা গোছানো যাবে কিনা? এবং এই যে খুব কঠিন হয়ে গেছে, পারাই যাবে আমি তা মনে করি না, তবে অনেক কষ্ট করতে হবে, সময় অনেক বেশি লাগবে। মানে হয়েছে কি, পোল সেপারেট হয়ে গেছে, একদম উত্তর মেরু দক্ষিণ মেরুর মতো। তো ধরেন এরকম একটা বিতর্ক হলো কি, সংস্কার শেষ করেই তারপরে নির্বাচন, এটার কোনো নিষ্পত্তি হবে না তো, কারণ সংস্কারটা শেষ হইতে পারে না, এটা শেষ হওয়ার বিষয় নয়। তাহলে আপনি প্রথম থেকে সংস্কার সম্পর্কে ধারণা দেওয়ার দরকার ছিল। এই প্রস্তাবটা আমি ব্যক্তিগতভাবে, মানে আমাদের জোটের পক্ষ থেকে আমরা যখন বসছিলাম তখন ডক্টর ইউনূসকে বলেছিলাম যে এটি আপনি এখন থেকে আলোচনা শুরু করে দেন না, তাহলে কমাতে পারবেন। উনি অ্যাগ্রি করেছিলেন, কিন্তু আলোচনাটা করা হয়নি। আলোচনা যেহেতু করেনি, এখন বহুত্ববাদ যখন ওনারা মানে সব পার্টি সহ বসলাম, তখন কয়েকটা ইসলামী দল বলল সবই মানতে পারে, বহুত্ববাদ তারা মানবেন না। তো আমি মনে করলাম যে একটা চেষ্টা করে দেখি তো কী হয়। আমি দাঁড়িয়ে বললাম যে ভাই, বহুত্ববাদ মানে আপনারা কী মনে করছে যে আল্লাহ অনেকগুলো, বহু আল্লাহ? না, এরকম কথা না। বহুত্ববাদ মানে আপনার চিন্তার পথের বহুত্ব থাকতে পারে, এটা এইটাই বোঝানো হয়েছে। ওনারা কিন্তু প্রতিবাদ করলেন না কেউ। তাহলে এইরকম করে আরও যেগুলো আছে সেই বিষয়গুলোতে আলোচনা করলে ওকে, 100টার মধ্যে আপনি নিশ্চয়ই সব পারবেন না, কিন্তু 70টা যদি পারেন তাও তো বিরাট ব্যাপার। আপনি আলোচনাটা তো শুরুই করেননি, এখন বলছেন দ্বিতীয় দফা আলোচনা করবেন। সে আলোচনা কি? টেবিলের মধ্যে বসছেন কমিটি রুমে, এক পার্টির সঙ্গে বসছেন, আর এক পার্টির সঙ্গে বসছেন, আপনি অনেকগুলো পার্টিকে নিয়ে একসাথে আলোচনা করার পরিকল্পনা তো বলেননি। পুরা পরিকল্পনাটা অস্পষ্ট, ঝাপসা, তারা ব্যাখ্যা করে গেছে, এটার উপরে কোনো কিছু বলতে পারবো না। আপনি মানে ওনাকে একটা প্রশ্ন করেছেন, এই প্রশ্ন আমি একটু বলি, বিকজ আমার মনে হচ্ছে যে এই প্রশ্ন একদম আনসার না হলে মুশকিল হবে। ধরেন প্রফেসর ইউনূস বেশ গুরুত্বপূর্ণ জায়গাতে কিছু কিছু লোকের অ্যাপয়েন্টমেন্ট দিয়েছেন যাদের বিদেশি পাসপোর্ট, এটা এখন সবাই জানে। এই বিদেশি পাসপোর্টধারীরা অ্যানসারেবল টু হোম। কোনো কোনো দেশের আইন আছে, আপনি বাইরে গিয়ে কী করছেন, যদি সেই দেশের কোনো ইন্টারনাল বা কোনো কাজের মধ্যে থাকেন, মাস্ট বি রিপোর্টেড টু দি বা তাদের কান্ট্রি, যে কান্ট্রিতে সে বাস করে। আমাদের দেশের সার্বভৌমত্ব থাকবে এতে। ওই প্রশ্নটা আমি বাদ দিলাম। উনি কেন এরকম নিলেন? হয়তো উনি মনে করেন যে যে অক্সফোর্ডে পড়েছে, কেমব্রিজে পড়েছে, ঢাকা ইউনিভার্সিটির ছাত্র চাইতে তার ভিশন তো নিশ্চয়ই বড়, সে আসলে ভালো হতে পারে এরকম। তো উনি সেরকম করে ডেকেছেন। ধরেন এরকম একজন লোক খলিলুর রহমান, উনি আমাদের সিকিউরিটি অ্যাডভাইজার। উনি বলেছেন যে এই কী বলে হিউম্যান করিডোর দেওয়া হবে, এবং এটা একটা নীতিগত সিদ্ধান্ত হয়েছে। এত বড় নীতিগত সিদ্ধান্ত একা একা উনি নেবেন কেন, বা সরকার নেবে কেন? এই যে বললো না জাতীয় ঐক্যমত্যের কথা, সমস্ত ব্যাপারে আপনি বসতে পারবেন না, কিন্তু না না, একদম ফান্ডামেন্টাল বিষয়গুলো তো আপনাকে নিতে হবে। আপনি কার সাথে এইটা করছেন, ওই এন্ডে মিয়ানমার তো রাজি না, মিয়ানমার সরকার। এই ব্যাসটা আপনি যখন ইয়েতে রাখাইন স্টেটে ঢুকছেন,
ওই জায়গাতে যারা আছে মগরা, মগ মানে আরাকান, আরাকান আর্মি, আমাদের আরাকান মানে মগ জলদস্যু মানে তো আরাকানরাই তো। তো এরা বলছে যে আমরা এটা মানি না। তা আপনি যে রিলিফ গুডস পাঠাবেন ওটা নেবে কে? ওইখানে রিসিভ করার জন্য তো রোহিঙ্গারা নাই, তারা পাবে না। আপনি কাদের দিতে চান? তখন কি আমি প্রশ্ন করতে পারি না যে আসলে কাদের পারপাস সার্ভ করা হচ্ছে? একইভাবে মনে করেন ইউ হ্যাভ ভেরি হাই টেকনোলজি, যেটা ব্যবহার করে আপনি চিরাপটের ইনকাম বাড়িয়ে দিতে পারবেন, হইতে পারে, আমি একদম ফেলে দিচ্ছি না। কিন্তু ওই লোকগুলো কি টেকনোলজি ব্যবহার করবে? এই স্টারলিং যে আমরা অ্যাগ্রি করছি, স্টারলিংয়ের ব্যাপারে কোনো প্রশ্ন করার ক্যাপাসিটি বাংলাদেশের কটা লোকের আছে বা কার আছে অ্যাট অল? মানে ওইটা কত বড় জায়েন্ট কোম্পানি, তাদেরকে নিচ্ছেন। এতে করে কি আপনি কোনো কিছু লিকেজের বা কোনো কিছু ভয় পান মনে হয় কি না? তো সেই জায়গাগুলোতে আমি প্রশ্ন করতে পারছি না, জবাবও দিতে পারছি না। সেম থিং পোর্ট, আপনি ওই অর্থে কিন্তু কোনো একটা বিদেশি কোম্পানিকে দেবেন যখন, তখন এই প্রশ্নগুলো আসতে পারে। এখনই আমি এটাকে বিরোধিতা করছি সেরকম না, কিন্তু আমি মনে করি এগুলো আলোচনা করতে হবে, তাহলে চলবে না। ধন্যবাদ। নাজমুল হক প্রধান, আলোচনায় সমস্যা কোথায়? কেন মানে কথা বলতে ইতস্ততা বোধ কেন? সরকার এরকম একটা উৎপাখি নীতি নিচ্ছে আর কি। হ্যাঁ, যে আমার এগুলো করতেছে, কেউ দেখতেছে না, পাবলিক দেখতেছে না, বুঝতেছে না। আমি যেহেতু আন্দোলনের পরে আমি সরকার, জনগণের সরকার, তাই না? ওই যে কিছু আছে না জ্ঞানী লোক, এনারা বলছে এতে ভোটের থেকেও বেশি এটা সরকার, সব সমর্থন সরকারের প্রতি আছে। ফলে সরকার একটা মনে হয় যে এক্সট্রা লাইসেন্স, যেটা কোনো সরকারে পায়নি, এই সরকার সেটা পাইছে। সরকারের সামগ্রিক কর্তা ব্যক্তি যারা আছেন তাদের ভাবভঙ্গিতে এটাই প্রতিমান হয় যে বাংলাদেশে যতগুলি সরকার আসছে এরা যে ক্ষমতা ভোগ করতে পারেনি, এই সরকার সেই ক্ষমতা ভোগ করছে। অর্থাৎ এদেরকে কখনো কোনো জবাবদিহি করতে হবে না। বিদেশি পাসপোর্ট যারা, তারা ফুরুত চলে যাবেন, বুঝছে না? বড় বড় কথা বলছে না এসে। এই যে লোকটার কথা বললেন মান্না ভাই একটু আগে, ইনি তো এর আগেও ছিলেন এই জায়গায়, ওনার সম্পর্কে তো অনেক রকমের কথা আছে। হ্যাঁ, উনি মেধাবী, মারাত্মক মেধাবী, উনি খুব ক্লেভার লোক, আরও অনেক বিষয়ে বিশেষিত করা যায়। উনি এর সাথে কথাগুলি বলছেন। অ্যাজল সরকারের দরকার হচ্ছে বর্তমানে এই যে অন্তর্বর্তী সরকারের প্রথম কাজটা হচ্ছে আসলে যে সমস্যার কারণে বাংলাদেশে বারবার এই ঘটনাটা ঘটতেছে, সেটা হচ্ছে যে আমরা একটা নির্বাচনের মধ্য দিয়ে সরকার পরিবর্তন ধারাটাকে আমরা এস্টাবলিশ করতে পারিনি। বারবার প্রতিবারই আমরা যেই ক্ষমতায় গেছে সেই রাবণ হচ্ছে থাকার চেষ্টা করছে। হ্যাঁ, থাকার চেষ্টা করছে। এটা পাকিস্তানের একই দশা ভুগতেছে। আমরাও এখানটায় সেই 47-এর পর থেকে আমরা ইভেন কি দেশ স্বাধীনের পর আমরা দু একটা নির্বাচনকে আমরা বলতে পারি হয়েছে, কিন্তু বাট একই জায়গায় ভুগতেছি। তাহলে এটা যদি মূল সমস্যা হয় এবং সেই কারণে যদি অভ্যুত্থান হয়ে থাকে, হ্যাঁ, তার সঙ্গে আরও সমস্যা আছে। এখানে আমাদের বৈষম্যের সমস্যা আছে, এখানটা আমাদের অসংখ্য আইন শৃঙ্খলা বাহিনী আছে। তাহলে সেই সংস্কারগুলি করে তো সেই কাজটা করতে হবে। কিন্তু সরকার তো ওই যে বললাম না, এর থেকে বিদেশ উড়ানো, বিদেশের সঙ্গে সম্পর্ক তৈরি করার ক্ষেত্রে সরকার মারাত্মক সিদ্ধস্ত মনে হচ্ছে। আগের থেকেই মনে হচ্ছে খুব এক্সপেরিয়েন্স সরকার, এগুলি কাজ করে অন্য কেউ করতে পারে না, আমাদেরই করতে হবে। এবং যে বক্তব্যগুলি আসছে সেরকম পাবলিকে আশ্বাস করা। আমি খেয়াল করেন, জাতিসংঘের মহাসচিব গুতেরাস আসলেন এখানটায়, এসে কি একটা পেপার পত্রিকায় নিউজ করলেন, হাইপ তৈরি করলেন যে 1,80,000 রোহিঙ্গা চলে যাচ্ছে, এরকম না বিষয়টা? হ্যাঁ, অথচ ওই আরাকানের অবস্থাটা কি আমরা জানি সবাই। তাহলে আমি বলতে চাচ্ছি সরকারের এখনও সরকারের হুঁশে আসা উচিত। সরকার হুঁশে নাই, সরকার পরিষ্কার, সরকার হুঁশে নাই, সরকার বেহুশ হয়ে গেছে, ক্ষমতার কারণে বেহুশ হয়ে গেছে। সরকার যদি হুঁশে না আসে তাহলে এর পরিণতি কি হবে এটা আমরা জানি। আমাদের দেশ এইটা ষড়ঋতুর দেশ, এটা খরা বন্যার দেশ, সাইক্লোনের দেশ, তাই না? ছোট্ট ঘটনায় এখানটায় খুব খারাপ, নিন্দনীয় একটা ছোট বোতল, আমি দেখতেছিলাম অনুষ্ঠানটা, হঠাৎ করে বোতল পড়ল একদিন মাথায়, উপদেষ্টার মাথায়। ইট ইজ ব্যাড, পছন্দ করি না। বোতল না অন্য কিছু পড়তো, বোতল না হয় এটা 18 কোটি লোকের দেশ, বোতল না অন্য কিছু তো পড়তে পারতো। আমি সরকারকে বলবো, তাই না, মর্নিং শোজ দি ডেস, আপনাদের এত বাড়াবাড়ি প্রয়োজন নয়, এগুলো নিন্দনীয় কাজ। ইভেন কি সামগ্রিকভাবে এই যে সমস্ত জায়গাটা মব প্র্যাকটিস হচ্ছে, মব জাস্টিস না, এটা মব প্র্যাকটিস হচ্ছে এভরিওয়্যার। আপনি রাস্তাঘাটে চলতে গিয়ে দেখবেন সব প্র্যাকটিস হচ্ছে। এই সামগ্রিক বিষয়টাই কিন্তু প্র্যাকটিক্যালি ওই যে গ্রামের কথা আছে আর কি, হ্যাঁ, যে আগের হালটা যেদিকে পিছনটা ওই দিক দিয়েই যায়। ফলে সরকারের সরকারের ফেরত আসতে হবে, আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীকে প্রপার ভাবে পরিচালনা করতে হবে, এবং অ্যাজ এ হোল ওই যদি এরকম লুকোচুরি খেলি, তাই না, আইন শৃঙ্খলা নিয়ে, তাহলে তো পাবলিক খারাপের দিকে যাবে। ধন্যবাদ আপনাকে। আবার একটা বিরতি নিতে হচ্ছে, বিরতির পর আবার আসবো। দর্শক, একটা বিরতি নিচ্ছি, ফিরছি একটু পর, সাথে থাকুন।
বিরতির পর আবারও স্বাগত। কথা বলছিলাম চলমান রাজনৈতিক অস্থিরতা নিয়ে। সময় কম পাবো, শুরুতে আসতে চাই জনাব অ্যাডভোকেট আহমেদ আজম খান আপনার কাছে। এই অবস্থায় আমাদের করণীয় কি? আমাদের দরকার নির্বাচন এবং যে প্রয়োজনীয় সংক্ষিপ্ত সংস্কার সেটি দরকার, কিন্তু এই সময়টায় করণীয় কি? অস্থির অবস্থা চলছে। দেখুন, আমি মনে করি এই অন্তর্বর্তীকালীন সরকার রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ বিষয়ে যে এককভাবে সিদ্ধান্ত নিচ্ছে, এতে রাষ্ট্র যে কোনো মুহূর্তে বিপদে পড়তে পারে, এটা করা উচিত নয়। দ্বিতীয়ত এই যে মোহাম্মদপুরে কালকে কিশোর গ্যাং 7 জনকে কুপালো, এই যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রদল নেতা সাম্যকে নির্মমভাবে নিহত করা হলো, এই 48 ঘন্টা চলে গেছে, সরকার কি ব্যবস্থা নিয়েছে? জরুরি ব্যবস্থা না নিলে আইনশৃঙ্খলা বাহিনী, আইনশৃঙ্খলা পরিস্থিতি যেভাবে বিপদাপন্নের দিকে যাচ্ছে, এদিকে সরকারের নজর দেওয়া উচিত। আর তৃতীয়ত হলো যে আমাদের দেশটাকে গণতন্ত্রে ফেরানোর জন্য যে প্রক্রিয়ায় যাওয়া দরকার, সরকারের দ্রুত এই সংস্কার শেষ করে দ্রুত সেই প্রক্রিয়ায় যাওয়া উচিত। ধন্যবাদ আপনাকে। এর সঙ্গে যুক্ত করেন মাহমুদুর রহমান মান্না। যুক্ত করা আমি আলাদা করে বলি, সেটা হলো যে ইমিডিয়েটলি ন্যাশনাল কনভেনশন, সেখানে বলতে হবে দিস ইজ দি সিচুয়েশন। একদম অকপট বলবেন, বাড়িটা নিয়ে বলবেন না, মিথ্যা বলবেন না। এই পরিস্থিতি আমরা মনে করেছি এইভাবে উত্তরাবো। আপনারা বলেন যে আপনাদের কি সাজেশ আছে, শুনে সব বিষয়গুলোই বলবেন। আমরা তো এখানে ধরেন আপনি আমাকে আধা মিনিট সময় দিচ্ছেন, কিন্তু ওইখানে তো 6 ঘন্টা সময় পাবে, ওখানে তো বলতে পারবে তারা এইভাবে আলোচনা করে ওইটা একটা পেপার তৈরি করে আমরা এইভাবেই প্রশ্নগুলো সমাধান করার চেষ্টা করি। নাজমুল হক প্রধান, আমি একটা খেলার উদাহরণ দিই আর কি। বাংলাদেশ সবাই জানে হাউজি খেলা একটা, লাইকে ডান্ডা অনলি ওয়ান, উল্টাপাল্টা 16। একটা সময় যে কল করে সে বলে লুক অ্যাট ইউর ওন হাউস। এখন আমি বলছি 9 মাস যাওয়ার পরে আরও ধরুন 9 মাস যাবে, তাই না? যাক, অসুবিধা নেই। হ্যাঁ, কিন্তু অন্তর্বর্তী সরকার এখন দায়িত্ব হচ্ছে ওই লুক অ্যাট ইউর ওন হাউস, কীভাবে আপনি পাওয়ার ট্রান্সফার করবেন এবং কীভাবে এটা সম্পন্ন করবেন, সেই জন্য নিজের ওই ঘরের দিকে তাকান, অন্যদিকে তাকানোর সময় শেষ হয়ে গেছে আপনার। অনেক ধন্যবাদ আপনাদের তিনজনকে আমাদেরকে সময় দেওয়ার জন্য। দর্শক, কথা বলছিলাম চলমান রাজনৈতিক পরিস্থিতি। আলোচনায় উঠে এসেছে মানুষের চাওয়া কি, গণ অভ্যুত্থানের প্রত্যাশা কি, গণ অভ্যুত্থানের পরবর্তী সময়টি মানুষের কি চাচ্ছে আসলে সেটি, আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি হোক এবং যেই পরামর্শগুলো এখান থেকে এসেছে আমাদের প্রত্যাশা সেইগুলো আমলে নিয়ে নতুন বাংলাদেশ গড়ার যে চিন্তা করা হচ্ছে সেই দিকে এগিয়ে যাবে বর্তমান সরকার। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।